পৃষ্ঠা 208। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী বা এসএকিউ টাইপ 1, প্রশ্নের মান 3। প্রশ্ন 1, ভারতীয় গণপরিষদের উদ্দেশ্য সংক্ষেপে লেখো। উত্তর: সূচনা। সংবিধান রচনার ক্ষেত্রে গণপরিষদের মূল লক্ষ্য ছিল স্বাধীন ভারতের আর্থসামাজিক ও রাজনৈতিক রূপরেখা তৈরি করা। গণপরিষদের উদ্দেশ্য: 1, আর্থসামাজিক উন্নতি। গণপরিষদের সর্বপ্রধান লক্ষ্য ছিল স্বাধীন ভারতের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো। জওহরলাল নেহেরু বলেছিলেন, ভারতের নবগঠিত সংবিধান ভারতবাসীর স্বাধীনতা রক্ষা করবে, ক্ষুধার্তের অন্ন যোগাবে, বস্ত্রহীনকে বস্ত্র দেবে এবং প্রত্যেকের আত্মবিকাশের ব্যবস্থা করবে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেন, গণপরিষদের মূল লক্ষ্য হবে ভারতের আর্থসামাজিক বিপ্লব সাধনা। জানার আকাশ। আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে গণপরিষদ দ্বারা রচিত সংবিধানের 5টি মৌলিক বৈশিষ্ট্য হল: 1, গণতান্ত্রিক সমাজবাদ। 2, সংসদীয় শাসন ব্যবস্থা। 3, ধর্মনিরপেক্ষতা। 4, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। 5, বিচার বিভাগীয় পর্যালোচনা। 2, গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্র গঠন। ভারতের সংবিধান প্রণেতাগণ গণপরিষদের রাজনৈতিক লক্ষ্য বর্ণনা করে বলেন যে, ভারত আত্মপ্রকাশ করবে এক স্বাধীন, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে, যেখানে থাকবে বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা এবং সংসদীয় গণতন্ত্রের অস্তিত্ব। এখানে একটি ছবি দেওয়া রয়েছে, নিচে লেখা আছে, জওহরলাল নেহেরু গণপরিষদের একটি অধিবেশনে বক্তৃতা দিচ্ছেন। 3, সামাজিক লক্ষ্য। সামাজিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা, শিশু ও নারী কল্যাণ, অস্পৃশ্যতা বিলোপ ইত্যাদি বিষয়গুলি গণপরিষদে বিশেষ গুরুত্ব পেয়েছে। 4, জাতীয় নেতাদের মতামত। গণপরিষদের লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে জাতীয় নেতারা নানা মতামত দিয়েছেন। 1, জওহরলাল নেহেরুর মতে গণপরিষদের প্রধান কাজ হবে একটি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারতকে স্বাধীন করা, ক্ষুধার্তদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, প্রতিটি ভারতবাসীকে তার যোগ্যতা অনুযায়ী আত্মবিকাশের সর্বাধিক সুযোগ দেওয়া। 2, রাজেন্দ্র প্রসাদের মতে গণপরিষদের লক্ষ্য হবে দুঃখ দারিদ্র্যের অবসান ঘটানো, বৈষম্য ও শোষণের অবসান এবং সুন্দর জীবনযাপনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা। 3, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতে একটি সামাজিক অর্থনৈতিক বিপ্লব সাধনই হল গণপরিষদের মূল লক্ষ্য। প্রশ্ন 2, ভারতীয় সংবিধানের কোট মৌলিক অধিকার আনকোট ও কোট নির্দেশমূলক নীতির আনকোট পার্থক্যগুলি আলোচনা করো। উত্তর: সূচনা। ভারতীয় সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকারগুলি এবং 4র্থ অংশে নির্দেশমূলক নীতিগুলি লিপিবদ্ধ রয়েছে। আপাতভাবে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি এক বলে মনে হলেও উভয়ের মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। বিষয়: মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি। 1, বিষয়: প্রকৃতিগত। মৌলিক অধিকার, এই অধিকারগুলি মূলত রাজনৈতিক। নির্দেশমূলক নীতি, এই নীতিগুলি মূলত আর্থসামাজিক। 2, উদ্দেশ্যগত। গণতান্ত্রিক সমাজ গঠন করা, জনকল্যাণকামী সমাজ ব্যবস্থার প্রবর্তন ঘটানো। 3, আইনগত স্বীকৃতি। আইনগত স্বীকৃতি ও ভিত্তি রয়েছে। অধিকারগুলি কার্যকর করার ক্ষেত্রে আইন প্রণয়ন করতে হয় না। আইনগত স্বীকৃতি ও ভিত্তি নেই, নীতিগুলি কার্যকর করার ক্ষেত্রে আলাদাভাবে আইন প্রণয়ন করতে হয়। 4, পরিবর্তনগত। মূল সংবিধানে বর্ণিত এই অধিকার অপরিবর্তিত। যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এই নীতির পরিবর্তন সাপেক্ষ। 5, প্রভাবগত। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র রক্ষার ব্যাপারে রাষ্ট্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আর্থসামাজিক ক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে রাষ্ট্রের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। 6, বলবৎ যোগ্যতা অনুযায়ী।
এগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য, নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। পৃষ্ঠা 209। প্রশ্ন 3, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর। সূচনা। ফ্রান্সের মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা এবং আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রকে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির উৎস বলা যায়। ভারতীয় সংবিধানের 4th অধ্যায়ের 36 থেকে 51 নম্বর এই 16টি ধারায় নির্দেশমূলক নীতি লিপিবদ্ধ আছে। ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি। 1. বিভিন্ন বিভাগ। বিষয়বস্তু অনুসারে এই নীতিগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। 1. সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ বিষয়ক নির্দেশ। 2. শাসন কাঠামোর উন্নয়ন বিষয়ক নির্দেশ। 3. প্রগতিশীল রাষ্ট্র গঠন বিষয়ক নির্দেশ এবং 4. আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি বিধান বিষয়ক নির্দেশ। 2. উদ্দেশ্য। নির্দেশমূলক নীতিগুলির প্রধান উদ্দেশ্য হল কিছু সামাজিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা, যেমন কাজের অধিকার, বার্ধক্য, অক্ষম ও পীড়িত অবস্থায় সরকারি সাহায্য লাভের অধিকার, পর্যাপ্ত জীবিকার অধিকার, স্ত্রী পুরুষ নির্বিশেষে একই কাজের জন্য সকলের সমান মজুরির অধিকার, 14 বছর বয়স পর্যন্ত সমস্ত বালক বালিকাদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন, মাদক দ্রব্য বর্জন, সামাজিক অবিচার ও শোষণের হাত থেকে মুক্তি প্রভৃতি। 3. বৈশিষ্ট্য। 1. নির্দেশমূলক নীতিসমূহ আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। 2. ভারত রাষ্ট্র পুলিশি রাষ্ট্র নয়, এটি একটি জনকল্যাণকামী রাষ্ট্র। এই জনকল্যাণের আদর্শ নির্ধারিতভাবে প্রয়োগের লক্ষ্যে নির্দেশমূলক নীতির সংযোজন করা হয়েছে। 3. নির্দেশমূলক নীতিগুলির পিছনে জনসমর্থন থাকায় কোনো সরকারই এগুলিকে এড়িয়ে যেতে বা অগ্রাহ্য করতে পারে না। 4. নির্দেশমূলক নীতিগুলি হল অসংরক্ষিত অধিকার। 4. সংযোজন। সংবিধান প্রণয়নের সময় 13টি নির্দেশমূলক নীতি লিপিবদ্ধ হয়েছিল। 1976 খ্রিস্টাব্দে সংবিধানের 42তম সংশোধনের সময় আরও 4টি নির্দেশমূলক নীতি যোগ করা হয়েছে। এগুলি হলো: 1. শিশুদের একটি স্বাস্থ্যকর, মর্যাদা সম্পন্ন ও স্বাধীন পরিবেশে বড় হওয়ার সুযোগ দান। 2. ন্যায় প্রতিষ্ঠার জন্য সাম্যের ভিত্তিতে রাষ্ট্রীয় আইনকানুন পরিচালনা। 3. শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণ সুনিশ্চিত করা। 4. প্রাকৃতিক পরিবেশের রক্ষণাবেক্ষণ, উন্নতি সাধন এবং বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ। মন্তব্য: ভারতের সংবিধান প্রণেতারা চেয়েছিলেন সমাজ পরিবর্তনের কার্যকর মাধ্যম হিসেবে নির্দেশমূলক নীতিগুলি গড়ে উঠুক। ভারতের সংবিধানের মুখবন্ধে গণতান্ত্রিক রাষ্ট্র এবং সামাজিক ও আর্থিক বিপ্লবের যে ছবি সংবিধান প্রতিষ্ঠাতারা এঁকেছিলেন, নির্দেশমূলক নীতিগুলির মাধ্যমে সেগুলি বাস্তবায়িত করার কথা সংবিধানে বলা হয়েছে। প্রশ্ন 4, ভারতীয় সংবিধানে উল্লিখিত নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্য বিষয়টির গুরুত্ব বিচার করো। উত্তর: সূচনা। ভারতীয় সংবিধানের 3য় অধ্যায় 12 থেকে 35 ধারার মধ্যে 7টি মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে। পরে 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনের দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অপরদিকে ভারতের মূল সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্যের কোনো উল্লেখ ছিল না। 1976 খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের 42তম সংবিধানের সংশোধন দ্বারা ভারতের নাগরিকদের 10টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে। 1. মৌলিক অধিকারের গুরুত্ব। মৌলিক অধিকারের অন্যতম 2টি গুরুত্ব হল: 1. সংবিধানে লিপিবদ্ধ থাকার কারণে শাসক দলের পালাবদল ঘটলেও মৌলিক অধিকারগুলির পরিবর্তন ঘটানো যায় না, তাই মৌলিক অধিকারগুলি গণতন্ত্রের স্থায়ী রক্ষা কবচ হিসেবে কাজ করে চলেছে। 2.
মৌলিক অধিকারগুলি জনগণের নিজস্ব অধিকার হওয়ায় সেগুলিকে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকার লঙ্ঘন করতে পারে না, এমনকি সংখ্যাগরিষ্ঠ শাসক দলও নাগরিকদের এই মৌলিক অধিকারগুলির ওপর হস্তক্ষেপ করার সাহস পায় না। 3. মৌলিক অধিকারগুলির মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা সুনিশ্চিত হয়েছে। 2. মৌলিক কর্তব্যের গুরুত্ব। 1. মৌলিক কর্তব্যগুলি জাতীয়তাবোধ গঠনে, সভ্যতা ও সংস্কৃতির রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2. ধর্মগত, ভাষাগত ও আঞ্চলিক ভেদাভেদ ভুলে ভারতবাসী মৌলিক কর্তব্যগুলি পালনের মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ ঘটায়। 3. মৌলিক কর্তব্যগুলি সংবিধানের 4th অংশে নির্দেশমূলক নীতিগুলির সঙ্গে যুক্ত করা হয়েছে। তাই নির্দেশমূলক নীতিগুলির মতো এই মৌলিক কর্তব্যগুলিকে অমান্য করা হলে আদালতে এর কোনো প্রতিকার মেলে না। মন্তব্য: কর্তব্য পালন ছাড়া কেউ অধিকার ভোগ করতে পারে না। তাই সমাজতান্ত্রিক আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারতে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের পাশাপাশি অবস্থান দেখা যায়। প্রশ্ন 5. ভারতবর্ষকে কোট গণতান্ত্রিক প্রজাতন্ত্র আনকোট বলা হয় কেন? উত্তর: সূচনা: মূল সংবিধানের প্রস্তাবনায় ভারতবর্ষকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের পর সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি প্রস্তাবনার সঙ্গে যোগ করা হয়। ভারতবর্ষকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলার কারণ: 1. গণতন্ত্র: ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ। 1. ভারতীয় সমাজে সব মানুষ সমান মর্যাদা, অধিকার ও সুযোগ সুবিধা ভোগের অধিকারী। এখানে ধনগত বা জন্মগত বৈষম্য স্বীকার করা হয় না। ভারতের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিক ভোটদানের অধিকারী। 2. প্রত্যেকেই নির্বাচনে জয়ী হয়ে শাসনকার্যে অংশ নিতে পারেন। আসলে জনগণের প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিরাই ভারত রাষ্ট্রের শাসনকাজ পরিচালনা করেন। তাই বলা যায় ভারতের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক। পৃষ্ঠা 210। 2. প্রজাতন্ত্র: ভারতবর্ষ একটি প্রজাতান্ত্রিক দেশ। প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্রের বৈশিষ্ট্য অনুযায়ী: 1. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন না, তাকে জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হতে হয়। 2. এখানে রাজা বা রাজতন্ত্রের কোনো স্থান নেই। ভারতীয় শাসন ব্যবস্থার শীর্ষে রয়েছেন রাষ্ট্রপতি, যিনি ভারতের প্রশাসনিক প্রধান। তাঁর নামেই ভারতের শাসনকাজ পরিচালিত হয়। রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হন। তিনি কোনোভাবে সংবিধান ভঙ্গ করলে বা দুর্নীতির সঙ্গে যুক্ত হলে তাঁর কার্যকলাপ ফুরোনোর আগেই তাকে অপসারিত করা যায়। 3. সমালোচনা: সমালোচকদের মতে গণতন্ত্র ও প্রজাতন্ত্র শব্দ দুটি প্রায় একই অর্থ বহন করে। তাই তাঁদের মতে প্রজাতন্ত্র শব্দটির প্রয়োগ সংবিধান প্রণেতাদের ভাবাবেগের ফসল। অনেকে বলেন ভারত ব্রিটিশ কমনওয়েলথের সদস্য হওয়ায় ভারতকে ইংল্যান্ডের রানীর প্রাধান্য মানতে হয়, যা প্রজাতন্ত্র বিরোধী। কিন্তু প্রকৃত অর্থে এই যুক্তি ঠিক নয়, কেননা কমনওয়েলথে ভারতের সদস্যপদ স্বেচ্ছামূলক। ইচ্ছা করলেই ভারত কমনওয়েলথের সদস্যপদ ছেড়ে দিতে পারে। মন্তব্য:
সংবিধান প্রণেতারা আসলে চেয়েছিলেন যুক্তরাজ্যের মতো ভারতে যেন বংশানুক্রমিকভাবে রাজা বা রানীরা না থাকেন, এখানে যেন জনগণই প্রজারূপে ভোট দিয়ে রাজারূপ গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করে। তাই সংবিধান প্রণেতারা ভারতকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে উল্লেখ করেছেন। প্রশ্ন 6, জোট নিরপেক্ষ আন্দোলনে কায়রো সম্মেলন সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। উত্তর, সূচনা। বিশ্বের জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলি ভবিষ্যতের এক সম্মেলনের প্রস্তুতির ব্যাপারে আলোচনার জন্য 1964 খ্রিস্টাব্দের 5 থেকে 10 অক্টোবর মিশরের রাজধানী কায়রোয় এক বৈঠকে মিলিত হয়, যা কায়রো সম্মেলন নামে পরিচিত। কায়রো সম্মেলন। 1. অংশগ্রহণকারী দেশ ও নেতৃবৃন্দ। কায়রো সম্মেলনে এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার 21টি দেশ যোগদান করে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান নেতৃবৃন্দ ছিলেন ভারতের জওহরলাল নেহেরু, মিশরের গামাল আবদেল নাসের, ইন্দোনেশিয়ার সুকর্ণ, ঘানার নক্রুমা, ইউগোস্লাভিয়ার টিটো প্রমুখ। 2. গৃহীত নীতি। কায়রো সম্মেলনে 5টি নীতির ওপর গুরুত্ব দেওয়া হয়। 1. জোট নিরপেক্ষতা নীতি গ্রহণ করা। 2. কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা। 3. বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। 4. বর্ণবৈষম্য ও সাম্রাজ্যবাদী শোষণ প্রতিহত করা। 5. যে কোনো দেশের জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করা। 3. গুরুত্ব। কায়রো সম্মেলনে উপস্থিত তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে আর্থিক সহযোগিতার সুপারিশ মেনেই পরবর্তী সময় 1964 খ্রিস্টাব্দ গঠিত হয় ইউএনসিটিএডি, ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। কিন্তু এই সম্মেলনে জার্মান সংকট সমাধানে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। কায়রো সম্মেলন ছিল মূলত পরবর্তীকালের জোট নিরপেক্ষ আন্দোলনগুলির রূপরেখা তৈরির প্রস্তুতি। মন্তব্য: বিশ্ব রাজনীতিতে সদ্য স্বাধীন ও উন্নয়নশীল দেশগুলির স্বার্থরক্ষার ক্ষেত্রে জোট নিরপেক্ষ আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মার্কিন ও সোভিয়েত দুই শক্তিশালী দেশের নেতৃত্বাধীন কোনো জোটেই যোগ না দিয়ে নির্জোট বা জোট নিরপেক্ষ দেশগুলি দুই জোটের সকল দেশের সঙ্গেই সুসম্পর্ক রক্ষায় বিশ্বাসী। প্রশ্ন 7, জোট নিরপেক্ষ আন্দোলনে বেলগ্রেড সম্মেলন সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। উত্তর, সূচনা। কায়রোর সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন বসে 1961 খ্রিস্টাব্দের ইউগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে। এই সম্মেলন চলে 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত। বেলগ্রেড সম্মেলন। 1. অংশগ্রহণকারী দেশ ও নেতৃবৃন্দ। বেলগ্রেড সম্মেলনে 25টি সদস্য রাষ্ট্র যোগ দেয়। তাছাড়া এই সম্মেলনে পরিদর্শক রূপে অংশ নেয় বলিভিয়া, ব্রাজিল ও ইকুয়াডর রাষ্ট্র। ভারতের নেহেরু, মিশরের নাসের, যুগোস্লাভিয়ার টিটো, ইন্দোনেশিয়ার সুকর্ণ, ঘানার নক্রুমা, শ্রীলঙ্কার সিরিমাডো, বন্দর নায়েকে প্রমুখ নেতা বেলগ্রেডের নির্জোট সম্মেলনে উপস্থিত ছিলেন। 2. গৃহীত নীতি। বেলগ্রেড সম্মেলনে 2টি দলিল অনুমোদিত হয়, যেগুলিতে জোট নিরপেক্ষ দেশগুলির রাষ্ট্র ও সরকার প্রধান যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির সপক্ষে মত দেন। উপস্থিত সদস্য রাষ্ট্রগুলি যুদ্ধ, আণবিক অস্ত্র, বর্ণবৈষম্য, ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদী আধিপত্যের অবসানের সিদ্ধান্ত নেয়। এছাড়াও এই নির্জোট সম্মেলনে যোগদানকারী সদস্য রাষ্ট্রগুলির জন্য 5টি আচরণবিধি তৈরি করা হয়। এখানে 3টি মূল সিদ্ধান্ত গৃহীত হয়। 1. প্রতি 3 বছর ছাড়া ছাড়া নির্জোট সম্মেলন অনুষ্ঠিত হবে। 2. জোট নিরপেক্ষ সংস্থার একজন সভাপতি থাকবেন। 3. নির্জোট আন্দোলনের কার্যনির্বাহের জন্য একটি স্থায়ী প্রশাসনিক কাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। এখানে একটি ছবি রয়েছে, লেখা আছে বেলগ্রেড সম্মেলনে অংশগ্রহণকারী দেশের শীর্ষ কর্তাগণ। 3.
পৃষ্ঠা 211। প্রশ্ন, সাত পড়া চলছে। 3, গুরুত্ব। রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন বান্দুং সম্মেলন যদি জোট নিরপেক্ষ আন্দোলনের জন্মদাত্রী হয়, তাহলে বেলগ্রেড সম্মেলন ছিল তৃতীয় বিশ্বের দুর্বল ও অনুন্নত দেশগুলিকে সংঘবদ্ধ হওয়ার একটি মঞ্চ, যেখানে তাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হয়। এইভাবেই মার্কিন সোভিয়েত জঙ্গি আগ্রাসনকে কিছুটা নিয়ন্ত্রণ করে জোট নিরপেক্ষ আন্দোলন বিশ্ব রাজনীতিতে ভারসাম্য রক্ষায় সফল হয়। মন্তব্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী রাষ্ট্রজোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী বা ধনতান্ত্রিক রাষ্ট্রজোট গঠিত হয়। ভারতের নেতৃত্বে প্রায় 121টি দেশ এই দুই জোটের বাইরে থেকে নির্জোট বা জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অর্থাৎ বিদেশ নীতি গ্রহণ করে। এই দেশগুলির মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা জোট নিরপেক্ষ বা নির্জোট আন্দোলনের সূচনা ঘটে বেলগ্রেড সম্মেলনের থেকেই। প্রশ্ন 8, ভারতের জোট নিরপেক্ষ নীতি দক্ষিণ পূর্ব এশিয়ায় কতদূর সফল হয়েছে তা লেখো। উত্তর, সূচনা। স্বাধীনতা অর্জনের পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলেই প্রথম স্বতন্ত্র বিদেশনীতি গৃহীত হয়। অহিংসা ও শান্তিকে ভিত্তি করে ভারত তার পররাষ্ট্রনীতি নির্ধারণে অগ্রসর হয়। জোট নিরপেক্ষতার সফল দক্ষিণ পূর্ব এশিয়ায়। 1, কোরিয়ার সমস্যায়। 25শে জুন 1950 খ্রিস্টাব্দে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে ভারতীয় কূটনীতিবিদ KPS মেননের নেতৃত্বে জাতিপুঞ্জ 9 সদস্য বিশিষ্ট একটি অস্থায়ী কমিশন গঠন করেন। সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে। প্রথমে কোনো পক্ষই ভারতকে আমল না দিলেও পরে তার যুদ্ধবিরতির উদ্যোগকে উভয় শক্তি স্বাগত জানায়। যুদ্ধবিরতির পর বন্দি বিনিময় নিয়ে সমস্যা দেখা দিলে ভারতের মধ্যস্থতায় জেনারেল থিমায়ার সভাপতিত্বে নিরপেক্ষ রাষ্ট্রসমূহের প্রত্যাবাসন কমিশন গঠিত হলে কোরিয়া সংকটের যুদ্ধবন্দী সমস্যার সন্তোষজনক মীমাংসা হয়। ভারতের জোট নিরপেক্ষতার মধ্যে যে কোনো খাদ নেই তা বোঝা যায় যখন নেহেরু সরকার প্রথমে উত্তর কোরিয়াকে আক্রমণকারী দেশ হিসেবে ঘোষণা করে এবং পরে মার্কিন নীতির সমালোচনা করে। 2, ভিয়েতনাম সমস্যায়। ইন্দোচীনে ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী সংগ্রাম ও পরে ভিয়েতনাম সমস্যা সমাধানেও ভারতের ভূমিকা ছিল খুবই উল্লেখযোগ্য। ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই অঞ্চলের জনসাধারণের মুক্তি সংগ্রামকে ভারত খোলা মনে সমর্থন করেন। এ ব্যাপারে 1954 খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলনেও ভারতের ভূমিকা ছিল গৌরবজনক। সম্মেলনের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য 3টি কমিশন নিযুক্ত হয়। সেগুলির সভাপতি নিযুক্ত হন JM দেশাই, JN খোসলা এবং J পার্থসারথী। 3, চীনকে জাতিপুঞ্জের সদস্য মনোনয়নে। 1949 খ্রিস্টাব্দে চীনে সাম্যবাদী প্রজাতন্ত্র স্থাপিত হলে মার্কিন জোট প্রজাতন্ত্রী চীনকে জাতিপুঞ্জের স্বীকৃতি দেয়নি। বিবাদ থাকা সত্ত্বেও চীনকে জাতিপুঞ্জের সদস্য করার পক্ষে সমর্থন জানিয়ে ভারত জোরালো বক্তব্য রাখে। অবশেষে কমিউনিস্ট চীনকে জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘের সদস্যরূপে গ্রহণ করা হয়। মন্তব্য, তৃতীয় বিশ্বের দেশগুলিকে একই মঞ্চে জোটবদ্ধ করে ভারত বিশ্বের দ্বিমেরুকরণ রাজনীতিতে ভারসাম্য বজায় রেখে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হয়েছিল। প্রশ্ন 9, দক্ষিণ পূর্ব এশিয়া বাদে অন্যান্য ক্ষেত্রে ভারতের জোট নিরপেক্ষ নীতির উল্লেখ করো। উত্তর, সূচনা। ভারত বিশ্বাস করে যে শান্তিপূর্ণ উপায়ে যে কোনো আন্তর্জাতিক সমস্যার সমাধান সম্ভব। সেই বিশ্বাস থেকেই ভারত শুধু দক্ষিণ পূর্ব এশিয়া নয়, অন্যান্য ক্ষেত্রেও তার স্বাধীন জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি পরিচালনা করে চলেছে। জোট নিরপেক্ষতার সফলতা অন্যান্য ক্ষেত্রে।
এক, পশ্চিম এশিয়া ও আফ্রিকায়। এক, মধ্যপ্রাচ্যে সামরিক জোট স্থাপনে। 1950 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্যে সামরিক জোট স্থাপনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সিয়াটো ও বাগদাদ চুক্তি ভারত অগ্রাহ্য করে। দুই, পশ্চিম এশিয়ার মুক্তি আন্দোলনে। পশ্চিম এশিয়ার সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম ও জাতীয় মুক্তি আন্দোলনকে ভারত অকুণ্ঠ সমর্থন জানায়। তিন, সুয়েজ সংকটের সমাধানে। 1956 খ্রিস্টাব্দে সুয়েজ সংকট এবং মিশরের ওপর ইঙ্গো ফরাসি ও ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানায়। নেহেরু মিশরকে সাহায্য করতে ভারতীয় সেনা পাঠানোর হুমকি দেন। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের অসহযোগিতা, সোভিয়েত রাশিয়ার ভিটো প্রয়োগের হুমকি, জাতিপুঞ্জের হস্তক্ষেপে আক্রমণকারীরা মিশর ত্যাগ করে। এইভাবে মিশর সমস্যার সমাধানে ভারত সক্রিয় ভূমিকা গ্রহণ করে। চার, কঙ্গোতে শান্তি স্থাপন। কঙ্গোকে ঐক্যবদ্ধ রেখে সেখানে শান্তি স্থাপনের জন্য রাষ্ট্রসংঘ বাহিনীকে সাহায্য করতে ভারত সেনাদল পাঠায়। পাঁচ, আলজেরিয়ার মুক্তি সংগ্রামে। আলজেরিয়ার মুক্তি সংগ্রামে ভারত দ্বিধাহীন সমর্থন জানায়। দুই, তৃতীয় বিশ্বের নেতৃত্ব দান। 1954 খ্রিস্টাব্দে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। শান্তি স্থাপনে বিশ্ব এক নতুন পথ নির্দেশ পায়। পরের বছরে ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশিয়া আফ্রিকার 29টি রাষ্ট্রের এক সম্মেলনে ভারতের নেতৃত্বে বিশ্বে নির্জোট আন্দোলনের সূত্রপাত হয়। পরে 1961 খ্রিস্টাব্দে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেও ভারত ছিল মধ্যমণি। এইভাবে ভারত ঠান্ডা লড়াইয়ের বাইরে নির্জোট তৃতীয় বিশ্ব গঠনের পথে এগিয়ে যায়। তিন, হাঙ্গেরি সমস্যা। 1956 খ্রিস্টাব্দে হাঙ্গেরিতে সোভিয়েত আক্রমণ এবং 1958 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক কয়েকজন হাঙ্গেরীয় নেতার মৃত্যুদণ্ডের ঘটনায় ভারত প্রতিবাদ জানায়। পৃষ্ঠা 212। রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব থাকা সত্ত্বেও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সম্মিলিত জাতিপুঞ্জের সচিব ও জাতিপুঞ্জের একটি পর্যবেক্ষক দলকে হাঙ্গেরিতে পাঠানোর জন্য রাশিয়াকে অনুরোধ জানান। যদিও ইতিপূর্বে হাঙ্গেরির জনগণের অভ্যুত্থানকে একটি কোট জাতীয় ও সর্বাত্মক আনকোট বিপ্লব বলে অভিহিত করে জওহরলাল নেহেরু রাশিয়ার বিরাগভাজন হন, তবুও রুশ ভারত বন্ধুত্ব অটুট থাকে। মন্তব্য: ভারত তার জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতির মাধ্যমে যুদ্ধ, সমরবাদ, পররাজ্যগ্রাস, ঔপনিবেশিকতা, আণবিক অস্ত্র তৈরি প্রভৃতির বিরুদ্ধে আজও সক্রিয় ভূমিকা গ্রহণ করে চলেছে। প্রশ্ন 10, জোট নিরপেক্ষ আন্দোলনে অন্তর্ভুক্ত দেশগুলির চরিত্র ও দৃষ্টিভঙ্গির মধ্যে কী কারণে পার্থক্য দেখা যায়? উত্তর: সূচনা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী জোট, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট গড়ে ওঠে। এই দুই জোটের বাইরে থাকা ভারতসহ বেশ কিছু দেশ নির্জোট বা জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অর্থাৎ বিদেশ নীতি গ্রহণ করে। জোট নিরপেক্ষ ভুক্ত দেশগুলির চরিত্র ও দৃষ্টিভঙ্গিগত পার্থক্য: 1. মতাদর্শগত: আর্থসামাজিক ও রাজনৈতিক দিক দিয়ে জোট নিরপেক্ষ আন্দোলনভুক্ত দেশগুলি সর্বধর্মী বা একই মতাদর্শে বিশ্বাসী ছিল না। উদাহরণ হিসেবে বলা যায়, ভারত যেখানে গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী, সেখানে যুগোস্লাভিয়া, কিউবা, অ্যাঙ্গোলা সহ আফ্রিকার বেশ কয়েকটি রাষ্ট্র ছিল সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। পাশাপাশি মিশর, ইরাক, ঘানায় আবার পুঁজিবাদী ব্যবস্থা বিদ্যমান ছিল। 2. দৃষ্টিভঙ্গির দিক থেকেও নির্জোট রাষ্ট্রগুলির মধ্যে পার্থক্য ছিল সুস্পষ্ট। যেমন ভারত, মিশর প্রভৃতি রাষ্ট্র সমাজতন্ত্রী শিবিরের ঘনিষ্ঠ ছিল, তেমনি পাকিস্তান, থাইল্যান্ড প্রভৃতি ছিল ধনতান্ত্রিক শিবিরের খুবই ঘনিষ্ঠ। আবার বেশ কিছু রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও তার ধনতান্ত্রিক শিবিরের ঘোরতর বিরোধী ছিল।
তিন, লক্ষ্যগত। জোট নিরপেক্ষ আন্দোলনের শরিকদের লক্ষ্য ও আদর্শও ছিল ভিন্ন। যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট টিটোর লক্ষ্য ছিল যেখানে সোভিয়েত প্রাধান্য থেকে নিজেকে মুক্ত রাখা, সেখানে মিশরের প্রেসিডেন্ট নাসের চেয়েছিলেন আরব দুনিয়ায় নিজের নেতৃত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠা করতে, আর সুইডেন ফিনল্যান্ডের মতো দেশ নিছক নিরপেক্ষতা জাহির করার জন্য এই আন্দোলনে যোগ দেয়। মন্তব্য: নির্জোট দেশগুলি জোট নিরপেক্ষ বিদেশনীতি গ্রহণ করলেও তাদের মধ্যে অনেকেই ছিলেন সাম্যবাদে বিশ্বাসী, আবার কেউ কেউ ছিলেন আদতে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। প্রশ্ন 11, টিকা লেখো। পঞ্চশীল চুক্তি। উত্তর: 1, পরিচিতি। ভারতের পররাষ্ট্রনীতির এক প্রধান অঙ্গ ছিল শান্তিপূর্ণ সহাবস্থান। এই চুক্তি মেনেই 1954 খ্রিস্টাব্দে চীনের প্রধানমন্ত্রী চৌ এন-লাই দ্বিতীয়বার ভারতে এলে ভারত ও চীনের মধ্যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে 5টি চুক্তি স্থির হয়, মূলত চীন এবং ভারত উভয় দেশের মধ্যে। বাণিজ্যের ভিত্তিতে এবং চীন অধ্যুষিত তিব্বত এলাকা ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে চীনের পিকিং, বর্তমানে বেজিং শহরে এক চুক্তি স্বাক্ষর হয় যার নাম পঞ্চশীল চুক্তি, 28 এপ্রিল 1954 খ্রিস্টাব্দ। 2, পটভূমি। চীন গণপ্রজাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করার পর থেকে ভারত ও চীনের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে উঠেছিল। দলাই লামা এবং পাঞ্চেন লামার সাথে চুক্তি অনুসারে 1950 খ্রিস্টাব্দ চীন তিব্বতের ওপর প্রাধান্য প্রতিষ্ঠা করতে চাইলে ভারত চীনের মধ্যে সম্পর্ক সাময়িকভাবে তিক্ত হয়ে ওঠে। চীনের প্রধানমন্ত্রী চৌ এন-লাই ভারত সফরে 1954 খ্রিস্টাব্দে এলে ভারত চীনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, যার পরিণতি পঞ্চশীল চুক্তি। জানার আকাশ। ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী নেতা ডক্টর সুকর্ণ পঞ্চশীল চুক্তির 5টি নীতির প্রথম ধারণা দেন। বন্ধনী শুরু জুন 1945 খ্রিস্টাব্দ, বন্ধনী শেষ। পরবর্তীকালে বেলগ্রেড সহ বিভিন্ন জোট নিরপেক্ষ সম্মেলনে এই নীতিগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের ভিতকে মজবুত করে। 3, পঞ্চশীল চুক্তিসমূহ। প্রধানমন্ত্রী নেহেরু বিশ্ব শান্তি রক্ষার্থে সম্রাট অশোকের আদর্শ ও ঐতিহ্য অনুসারে যে 5টি চুক্তি ঘোষণা করেছিলেন সেগুলি পঞ্চশীল চুক্তি নামে পরিচিত। চুক্তিগুলি ছিল: 1, 2টি রাষ্ট্রের রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা মর্যাদা জ্ঞাপন। 2, একে অপরকে আক্রমণ না করা। 3, একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা। 4, পরস্পরকে সমমর্যাদা ও পারস্পরিক সহযোগিতা প্রদান। 5, গণতন্ত্র ও সাম্যবাদ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান। 4, গুরুত্ব। পঞ্চশীল চুক্তিটি ভারত ও চীন উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়নে, বিশেষত আর্থিক এবং নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেয়। এই চুক্তিতে গৃহীত নীতিগুলি এমনভাবে স্থির করা হয়েছিল যাতে সদ্য স্বাধীনতা পাওয়া দেশগুলি এই নীতিগুলির ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক তৈরির পথে এগোতে পারে। পরবর্তীকালে ইন্দোনেশিয়া বান্দুং শহরে অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে গুরুত্ব। পঞ্চশীল চুক্তিটি ভারত ও চীন উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়নে, বিশেষত আর্থিক এবং নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেয়। এই চুক্তিতে গৃহীত নীতিগুলি এমনভাবে স্থির করা হয়েছিল যাতে সদ্য স্বাধীনতা পাওয়া দেশগুলি এই নীতিগুলির ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক তৈরির পথে এগোতে পারে। পরবর্তীকালে ইন্দোনেশিয়া বান্দুং শহরে অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে পঞ্চশীল চুক্তির নীতিগুলি পরিবর্তিত আকারে 10টি নীতি হিসেবে গৃহীত হয়। প্রশ্ন 12, বান্দুং সম্মেলনের সাফল্য ও ব্যর্থতা আলোচনা করো। উত্তর: সূচনা।
ইন্দোনেশিয়ার বান্দুং শহরে আয়োজিত এশীয় আফ্রিকান সম্মেলনে 18 থেকে 24 এপ্রিল 1955 খ্রিস্টাব্দ এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন হওয়া দেশগুলির প্রতিনিধিরা যোগ দেন। বান্দুং সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল ঔপনিবেশিকতাবাদের বিরোধিতা করা এবং এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলির মধ্যে সহযোগিতা ও সংহতি বাড়ানো। পৃষ্ঠা 213। বান্দুং সম্মেলনের সাফল্য ও ব্যর্থতা। 1. বান্দুং সম্মেলনের সাফল্য। বান্দুং সম্মেলনের সাফল্য প্রসঙ্গে বলা যায়, 1. এই সম্মেলনে যোগদানকারী 29টি দেশ পরস্পরের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। 2. এই সম্মেলনে আফ্রো এশীয় দেশগুলি নিজেদের মতগুলি একে অপরকে জানানোর বোঝানোর সুযোগ পায়। 3. এই সম্মেলনে জওহরলালের গৌরবজনক ভূমিকা, মিশরের গামাল আবদেল নাসেরের ভূমিকা এবং ইন্দোনেশিয়ার সুকর্ণের ইতিবাচক ভূমিকার ফলে জাতীয় নেতারূপে তাঁদের মর্যাদা বাড়ে। 4. এই সম্মেলনে যোগদানকারী সদস্য রাষ্ট্রগুলি জাতিপুঞ্জের উদ্দেশ্য নীতির প্রতি পূর্ণ সমর্থন জানান। 5. এশিয়া ও আফ্রিকা মহাদেশের সদ্য স্বাধীনতা পাওয়া দেশগুলি একে অপরের সহযোগিতা করার সুযোগ পায়। 2. বান্দুং সম্মেলনের ব্যর্থতা। বান্দুং সম্মেলনে সাফল্যের পাশাপাশি কয়েকটি ব্যর্থতাও দেখা যায়। 1. বিশ্ব শান্তি নিয়ে এই সম্মেলনে আলোচনা হলেও এ ব্যাপারে কোনো নতুন পথের সন্ধান মেলেনি। 2. বিশ্ব রাজনীতির সমস্যাগুলির কোনো স্থায়ী সমাধান হয়নি। 3. এই সম্মেলন থেকে কোনো আন্তর্জাতিক স্থায়ী সংগঠন প্রতিষ্ঠার আভাস মেলেনি। মন্তব্য: বান্দুং সম্মেলন জোটনিরপেক্ষ আন্দোলনের প্রাতিষ্ঠানিক ভিত্তিকে সুদৃঢ় করতে ব্যর্থ হয়, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে যেভাবে বান্দুংয়ের 10টি নীতি ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করেছিল তা প্রশংসনীয়। সর্বোপরি এই সম্মেলন থেকেই কম্বোডিয়া, শ্রীলঙ্কা, জর্ডান, লিবিয়া, নেপাল ও জাপান সহ বিভিন্ন দেশের জাতিপুঞ্জে সদস্যপদ লাভের দাবিকে সমর্থন করা হয়েছিল।